আসসালামু আলাইকুম। তোমরা জানো আমাদের যে ট্রাই অ্যাডমিশন কোর্সটি চালু হয়েছে তোমাদের অ্যাডমিশন যাত্রাকে আরো সহজ করার জন্য আজকে আমরা ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা ক্লাসে দেখব রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের ইংরেজি কোশ্চেনটা কেমন আসে এবং রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যে কোন সাজেশনটা বা কোন পন্থায় তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার শুধু রাজশাহী ইউনিভার্সিটি না যে কোনো ইংরেজি যে কোনো ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো ফলাফল ক্যারি করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমাদের প্রথম স্লাইডটাতেই যে লেখা আছে যে আমাদের যে পুরো কোর্সটা থাকবে, কোর্সটাতে কারা কারা মেন্টর রয়েছে, মেন্টরদের একটা পরিচয় এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা একটু জমে আছো একটু লিখবা যে শুনতে পাচ্ছ কিনা আমাকে, তাহলে আমি শুরু করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। দেখো প্রথমে যে কোশ্চেনটা আমরা দেখবো রাজশাহী ইউনিভার্সিটির, তোমরা যারা মানবিকে বিশেষ করে পরীক্ষা দিবা মানবিকের স্টুডেন্টদের জন্য আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখবো। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের 23-24 সেশনে, অর্থাৎ আমি যে বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই বছরের যে কোশ্চেন গুলো আমরা একটু সেটা দেখার চেষ্টা করবো। তো এই কোশ্চেন দেখার আগে মানে আমাদের ভিতর যে ইংরেজি পড়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা হচ্ছে আমরা সবসময় গ্রামারকে একটু বেশি প্রায়োরিটি দিই। তো আমরা দেখবো একটু পরের স্লাইডটাতে যে কোন টপিক থেকে আসলে প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, তো তোমরা একটু গুনবা দেখো যে তো আমি যদি 23-24 সেশনের যদি প্রশ্নটা একটু বিশ্লেষণ করি আহ, যাওয়ার আগেই দেখবা প্যাসেজ থেকে আমার কোশ্চেন এসেছে 8টা, প্রিপোজিশন থেকে এসেছিল 2টা, আমার ভোকাবুলারি থেকে কোশ্চেন এসেছিল 7টা, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে এসেছিল 3টা, পার্টস অফ স্পিচ থেকে 2টা, আর এই রাইট ফর্ম ভার্ব ক্লজ এন্ড ফ্রেজ ভয়েস কারেকশন পাঞ্চুয়েশন ট্যাগ কোশ্চেন এগুলা থেকে এসেছিল আমার একটা একটা করে। এখন দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার মোট প্রশ্ন আসে হচ্ছে 28টা। 28টা প্রশ্নের ভিতর আমি যদি গ্রামারের কথা চিন্তা করি তাহলে একটু গুনি গ্রামার কয়টা আসছে আমার। পার্টস অফ স্পিচ ধরলাম 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 8টা গ্রামার আমার এসেছিল। ঠিক আছে, তো 28টা থেকে যদি আমি 8টা বিয়োগ দিই আমার বাকি থাকে কয়টা? 20টা। এই 20টা প্রশ্ন কিন্তু আমার এসেছিল কোথা থেকে? বুক ক্যাপস থেকে। ভোকেবস থেকে। তাহলে দেখো তো আমাদের মধ্যে যে একটা প্রবণতা থাকে যে আমরা বেশি বেশি গ্রামার পড়বো, সে তুমি যদি গ্রামার পড়তা, ধরো দুনিয়ার সকল গ্রামার তুমি পড়ে গেলা, তুমি বড় জোর 8টা কোশ্চেনের অ্যান্সার করতে পারো, তুমি 8টা কোশ্চেনের অ্যান্সার করলে তুমি ফেল। তুমি যদি 8টা দাগাও 8টার ভিতর 8টাই তোমার কারেক্ট হয় তাহলে তুমি ফেল। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম। আর 20টা প্রশ্ন এসেছে আমাদের একটু ভোক্যাবস বেসড বা আমাদের একটু ল্যাঙ্গুয়েজ বেসড, মানে আমি যদি ওই সেন্টেন্সটার অর্থটা ধরতে না পারি, প্যাসেজ কম্প্রিহেনশনের অর্থ যদি আমি ধরতে না পারি, তাহলে কিন্তু আমি 20টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তার মানে তুমি অ্যাডমিশন জগতে পা রাখতেছো, তাহলে তোমার আগে এই বিষয়টা বা এই প্রবণতা থেকে তোমার বের হয়ে আসতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে গ্রামার পড়াটা। মানে গ্রামার পড়বা ঠিক আছে, বাট যতটা গ্রামারকে তোমরা গুরুত্ব দাও ঠিক ততটাই তোমাকে ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে হবে। তোমরা বেশি বেশি রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলবা, তাহলে দেখবা যে ভোকাবুলারি রিলেটেড যে কোশ্চেন গুলা, প্যাসেজ কম্প্রিহেনশন গুলা, এইগুলা খুবই ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। আমি যে প্রথম মেসেজটা দিতে চাচ্ছি এটা বুঝেছ তো আশা করি। এটা বুঝেছো তো আমি কি বলেছি একদম বলো তো। মানে আমার যে মেসেজটা প্রথম পড়ানোর আগে যে আমার মেসেজটা, সেই মেসেজটা একদম বলো। আচ্ছা, আনমিউট আছো কেউ? শেফা বলছো জি। আচ্ছা, কে বলতে চাও? রিয়াদ হোসেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এই যে বিষয়টা আমরা গ্রামারের যে টপিকটা, গ্রামার থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো একটু ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য। তবে দেন দেখি আমাদের প্রশ্নটা এসেছে, প্রথমেই দেখবো আমরা প্যাসেজ কম্প্রিহেনশন থেকে। এবছর ওই বছরে মোট 8টা প্রশ্ন এসেছিল। এই যে প্যাসেজ কম্প্রিহেনশনটা আমাদের দিবে, এই প্যাসেজটা আমাদের দুই রকম আসতে পারে, একটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ অর্থাৎ একটা টেক্সট আনসেন। থেকে যে প্যাসেজটা আসবে সেইটা, আরেকটা প্যাসেজ আসতে পারে সেটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। দেখো দুইটা প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু আমাদের এই যে রিডিং পড়ার যে অভ্যাসটা, রিডিং ক্যাপাবিলিটিটা, এই জিনিসটা আমাদের একটু গড়ে তুলতে হবে। তো কিভাবে গড়ে তুলবা? তোমরা বিশেষ করে যে কোনো ইংরেজি বই পড়তে পারো, ইংরেজি নিউজ পেপার পড়তে পারো, যে কোনো জিনিস যদি তুমি বেশি বেশি রিডিং পড়ো, তাহলে দেখবে রিডিং পড়ার মাধ্যমে এই যে প্যাসেজ কম্প্রিহেনশন গুলা, এই প্যাসেজ কম্প্রিহেনশন গুলার অ্যান্সার গুলো খুব সহজে করতে পারবা। আর প্যাসেজ কম্প্রিহেনশনের অ্যান্সার করার আগে, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর করার আগে আমরা আসলে একটা জিনিস ভুল করে থাকি, ভুলটা হচ্ছে আমরা আগে প্যাসেজটা পড়ার চেষ্টা করি, এটা হচ্ছে একটা ভুল টেকনিক। ঠিক আছে, টেকনিকটা হচ্ছে কি, আগে তোমাকে কোশ্চেন পড়তে হবে, অর্থাৎ তোমাকে আগে প্রশ্নটা পড়তে হবে, দেন তোমাকে ওই প্রশ্ন অনুযায়ী তোমাকে এই প্যাসেজগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, তো এই যে 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের পরে আমরা একটু দেখবো যে আমাদের 9 নম্বর প্রশ্নটা কি ছিল। দেখো 9 নম্বর যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা ছিল আমাদের প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন। আচ্ছা, এই যে প্রিপোজিশনটা দেখো, মিতা ইজ লিনিং ড্যাশ দা ওয়াল,
দেখো তোমরা যারা হচ্ছে মেট্রো রেলে চলছো কেউ? না ভাইয়া। আচ্ছা, যারা ঢাকাতে থাকো তারা অবশ্যই মেট্রো রেলে চলছো, দেখবা মেট্রো রেলে দেয়ালে একটা জিনিস লেখা থাকে যে ডোন্ট লিন অন দা ওয়ে বা অন দা ডোর, এরকম একটা লাইন লেখা থাকে যে ডোন্ট লিন অন দা ডোর, মানে দরজাতে হেলান দিতে তারা নিষেধ করে, ঠিক আছে? এই যে লিন, এই লিন মানেটা হচ্ছে, লিন মানে হচ্ছে হেলান দেওয়া। দেওয়া। লিন মানে হচ্ছে হেলান দেওয়া। হেলান লাইক দেওয়া। ধরো তুমি, অনেক সময় আমরা সোফায় হেলান দিয়ে বসি, চেয়ারে হেলান দিয়ে বসি, ধরো যে বোর্ডের এখানে আমি হেলান দিয়ে এরকম দাঁড়ায় আছি, ঠিক আছে? এই যে হেলান দেয়া, এই হেলান দেওয়া অর্থে আমরা হচ্ছে দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারি। হেলান দেওয়া অর্থে আমরা অন ইউজ করতে পারি, আর হচ্ছে এগেইনস্ট এগেন। ইউজ করতে পারি, এই দুইটা প্রিপোজিশন ইউজ করতে পারি। যেহেতু আমার এখানে আসলে অন নাই, আমার উত্তরটা হবে হচ্ছে সি নাম্বারটা, যে তিন নাম্বার। মিতা, মিতা নামে একজন মেয়ে লিনিং ড্যাশ দা ওয়াল, মানে সে হচ্ছে ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে? এই যে বিষয়টা, এটা কিন্তু আমি, এই যে লিন অন, এটা আমি শিখেছি কোথা থেকে? আমি যখন ঢাকা শহরে মেট্রো রেলে চলি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার আগেও তো একবার দেখেছি। এই যে তোমাদের আশেপাশে যে অবজেক্ট গুলা, এগুলা থেকেও কিন্তু অনেক সময় শিক্ষা নেওয়া যায়, যে এইটা হচ্ছে তোমার মোস্টলি ইফেক্টিভ থাকে এবং মনে রাখা যায় অনেক বেশি সময় ধরে। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের হচ্ছে প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন থেকে। দেন 10 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে হুইচ ইজ নট এ সিনোনিম, অর্থাৎ এটা এসেছে আমাদের ভোকাবুলারি থেকে, ঠিক আছে? এটা আচ্ছা। এসেছে ভোকাবুলারি থেকে। এবং আমাকে দেখো, অনেকেই এই জিনিসটা ভুল করতে পারে, সিনোনিম লেখা থেকে রিক্যাপিচুলেটে সিনোনিম খুঁজে বের করে, বাট এর পূর্বে যে নট আছে একটা, এই নটটা আমরা পরীক্ষা দেওয়ার সময় অনেকে হচ্ছে নটটা দেখি না। আর এই যে ভোকাবুলারি গুলা, অনেকের প্রশ্ন যে জাগে যে ভাই আমরা ভোকাবুলারি কোথা থেকে পড়বো, অনেক তো হিউজ পড়া, আর স্পেলিং কোথা থেকে পড়বো, হিউজ পড়া। দেখো ভোকাবুলারির জন্য তোমরা জাস্ট দুইটা কাজ করবে, একটা হচ্ছে টেক্সট বইয়ের যে টেক্সট। যত ভোকাবুলারি আছে সেই বইগুলা পড়বা, আর হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন গুলা, অর্থাৎ ব্যাংক হোক, বিসিএস হোক, বা বিভিন্ন চাকরি পরীক্ষা হোক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসা যে ভোকাবুলারি বেসড কোশ্চেন গুলা, ওইগুলা দেখার চেষ্টা করবা। তো দেখো, তাহলে দেখবা যে যত পরীক্ষা দিবা, তোমরা অ্যাডমিশনে যত পরীক্ষা দিবা, দেখবা এই দুইটা সোর্স থেকে সবকিছু কমন পাবা। টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড, খুঁটিনাটি সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বা। দেন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো, ওইগুলো সলভ করবা যে কোনো বই থেকে। আমাদের ডাইজেস্টের প্রচুর প্র্যাকটিস আছে, তোমরা যদি ওইগুলাও করো, দেন তোমাদের এটা টোটালি ইফেক্টিভ হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ভোকাবুলারি নিয়ে যে আমার কথাটা, যে আমরা বইয়ের পেছনে যেন না ছুটি, টাকা খরচ যেন না করি। এবার আসি, আমরা রিক্যাপিচুলেট মানেটা কি, কেউ বলতে পারবা? পারবা? পুনরাবৃত্তি না? আচ্ছা, রিক্যাপিচুলেট মানে হচ্ছে কোনো কিছু পুনরায় সামারাইজ করা, ঠিক আছে? কোনো পুনরাবৃত্তি। কিছু পুনরায় সামারাইজ করা বা পুনরায় বলা, এরকম একটা কিছু বোঝায়। এবার আমরা চারটা অপশন দেখি। দেখো, রিকাউন্ট মানে কি? রিকাউন্ট মানে হচ্ছে কোনো কিছু পুনরায় কাউন্ট করা, মানে একই ওয়ার্ড দিচ্ছে, মানে এটাও পুনরায় বলা দিচ্ছে। দেন পুনর। দেখো, রিস্টেট মানেও সেম ওয়ার্ড দিচ্ছে। রিপিট মানেও দেখা যাচ্ছে সেম যে ওয়ার্ড আবার, দিচ্ছে। তাই না? আবার সেম ওয়ার্ড দিচ্ছে। রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে হচ্ছে কোনো সময় অনুশোচনা করা বা অনুতপ্ত হওয়া, এই জিনিসগুলো দেয়। তার মানে আলটিমেটলি দেখো, রিক্যাপিচুলেটে যে সিনোনিম, এই তিনটাই কিন্তু সিনোনিম। আমার প্রশ্নে চাইছে কি, ইজ কোনটা নট সিনোনিম এ নয়, হুইচ সিনোনিম। ইজ নট এ সিনোনিম, তাহলে আমার উত্তরটা কি হবে? রিগ্রেট। 3 নাম্বার। রিগ্রেট, সি নাম্বারটা হবে, গুড। আচ্ছা, দেন দেখো 11 নম্বর প্রশ্নটা, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপোনেনশিয়াল। দেখো এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? একটু মিনিং বেসড, অর্থাৎ আমাদের একটু ভোক্যাবস পড়তে হবে এইসব ওয়ার্ডের কোশ্চেন অ্যান্সার করার জন্য। দেখো, এক্সপোনেনশিয়াল বলতে কি বোঝায়? এক্সপোনেনশিয়াল বলতে বোঝায় হচ্ছে কোনো একটা বিষয় মানে খুবই দ্রুততার সাথে ইনক্রিজ করা, ঠিক আছে? লাইক ধরো যে বললাম যে প্রাইস হাইক ইজ এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, তার মানেটা কি? এটা যে খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। কোনো কিছু খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাওয়া বুঝাইতে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ওয়ার্ডটা ইউজ করি। তাহলে দেখো, বিকামিং মোর এন্ড মোর নোন হচ্ছে না, বিকামিং মোর প্রিসাইজ হচ্ছে না, প্রিসাইজ মানে হচ্ছে খুবই ক্ষুদ্র হওয়া, সামারাইজ করা বোঝায়। আবার দেখো, মোর 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 অ্যাপিয়ারেন্ট, লিমিটেড। অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্টটাও হচ্ছে না। হচ্ছে কি, আমার বিকামিং মোর এন্ড মোর র্যাপিড, মানে খুবই র্যাপিড। র্যাপিডলি, খুবই দ্রুততার সাথে যখন কোনো কিছু বৃদ্ধি পায়, তখন আমরা সেটাকে বলি এক্সপোনেনশিয়াল। এবং এটা একটা কি, অ্যাজেক্টিভ, ঠিক আছে? এটা একটা অ্যাজেক্টিভ ওয়ার্ড। তাহলে এটা উত্তরটা হবে কি, সি তিন নাম্বারটা। নাম্বার। তাহলে এই প্রশ্নটা এসেছে আমাদের ভোকাবুলারি থেকে। আর ভোকাবুলারি থেকে আমরা, মানে ভোকাবুলারি অ্যান্সার করার জন্য আমরা কি পড়বো, একজন বলো তো? টেক্সট বেস আর প্রিভিয়াস কোশ্চেন ইয়ার। প্রিভিয়াস কোশ্চেন ইয়ার। তার মানে কি, বাজারে এসে বইয়ের পেছনে ছোটাছুটি করা যাবে না। মানে আমি অমুক বই কিনলাম, তমুক বইয়ের সব ভোকাবুলারি মুখস্থ করে ফেললাম, তোমার আলটিমেটলি লাভ হবে না, সময় নষ্ট হবে। অ্যাডমিশন পিরিয়ডটা খুবই ক্রিটিক্যাল একটা সময়, খুবই শর্ট একটা টাইম। এটাকে যতটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারবা, তুমি তত বেশি মার্কস পাবে। আচ্ছা, দেন 12 নম্বর প্রশ্নটা আমরা দেখবো, হোয়াট ডাজ দ্য ইডিয়ম ওয়েন পিক্স ফ্লাই ইমপ্লাই। দেখো, এইটা আসছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। দেখো, হোয়েন পিক্স ফ্লাই, আমরা
তুমি যদি কখনো নাও পড়ো, তুমি যদি পিক্স শব্দটার অর্থ জানো, তাহলে তুমি এই অ্যান্সারটা করতে পারবা। কেউ কেউ জানো পিক্স শব্দের অর্থ কি? পিক অর্থ যে শুকর। শুকর বা শুয়োর এরকম কিছু দেখা যায় না, শুকর। আচ্ছা, তো দেখো, ধরো যে শুকর বা ধরো যে বললাম গরু, এগুলা কি কখনো উঠতে পারে? না, উঠতে পারে না। না। ফ্লাই মানে কি বুঝাচ্ছে? ফ্লাই মানে আকাশে উড়া। উড়া। আকাশে উড়া। হোয়েন পিক্স ফ্লাই মানে কি? হোয়েন শুকর ওড়ে, মানে যখন শুকর ওড়ে। এটা কি কখনো সম্ভব? না, সম্ভব না। সম্ভব না। তাহলে উত্তরটা কি হবে? সি সামথিং নাম্বার ইজ হবে। অ্যাবাউট টু টেক প্লেস, ফিউচার সিমস ব্রাইট যাচ্ছে না। সামথিং ইজ অ্যালিউরিং, অ্যালিউরিং মানে আমরা জানি খুবই মুখরোচক এরকম কিছু বোঝায়। তাহলে উত্তরটা হবে সামথিং সামথিং উইল উইল নেভার নেভার হ্যাপেন। হ্যাপেন, মানে যেটা আসলে কখনো ঘটে না, ওটাকে বলে ওয়েন পিক্স ফ্লাই। আচ্ছা, দেন 13 নম্বর প্রশ্নটা একটু দেখবা। আচ্ছা, 13 নম্বর প্রশ্নের আগে একটা বিজ্ঞাপন। আহ, তোমাদের যে সকল বন্ধুরা সি ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে, তাদের জন্য স্কুল অফ এক্সেলেন্স এই প্রথম সি ইউনিটের একটা কোর্স লঞ্চ করেছে, যেখানে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন শেখ ভাই রয়েছেন, এদিকে হচ্ছে ইমামুল রিয়াদ ভাই রয়েছেন, যারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ফ্যাকাল্টিতে পড়াশোনা করছে বিজনেস স্টাডিজে। তো তাদের দিক নির্দেশনা এবং আমরা এই কয়জন সহ তোমাদের সি ইউনিটের কোর্স লঞ্চ করা হয়েছে। তো যারা তোমাদের বন্ধুরা যারা সি ইউনিটে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে আশা করি বলবা। দেন 13 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। হোয়াট ডাজ দ্য ইডিয়ম জাম্প অন দ্য ব্যান্ডিয়াগন মি? দেখো, এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। আচ্ছা, এই ফ্রেজটা উত্তরটাও তুমি দিতে পারবা তুমি যদি ব্যান্ডওয়াগন শব্দটার মিনিং জানো। এটা কি কেউ জানো? ম্যাক্সিমাম আমি জানি না। দেখো, এই মানে এখন ফেসবুকে কিসের ট্রেন্ড চলতেছে, তোমাদের কাছে কি মনে হয়? ওই যে চাঁদাবাজ। আচ্ছা, তারপর চাঁদাবাজদের ট্রেন্ড চলতেছে। আরো বিভিন্ন ট্রেন্ড চলে, মানে বিভিন্ন ট্রেন্ডের নাম বলো তো, যে একটা সময় চলতে এখন চলতেছে না, এরকম কিছু কি হতে পারে? এখন তো বেশি চলে চাঁদাবাজি, চলে আচ্ছা, বেশি। এখন চাঁদাবাজি চলতেছে। ধরো গত বছর জুলাই এই সময় হচ্ছে আন্দোলনের ট্রেন্ড চলতেছিল, তাই না? একটা ম্যাস অ্যাপ্রাইজিং এর একটা ট্রেন্ড চলতেছিল। ব্যান্ড ওয়াগনটা হচ্ছে ওই ট্রেন্ড গুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে সমাজে প্রচলিত, যে মানে প্রচলিত না, মানে হঠাৎ করে আসে, হঠাৎ করে থেমে যায়। এটা হচ্ছে ওই ট্রেন্ড। আর জাম্প, জাম্প মানে কি? লাফ মানে দেওয়া। মানে হচ্ছে লাভ। লাভ দেওয়া। তাহলে লাভ। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে কি? ট্রেন্ডের ওপরে লাভ দেওয়া, তাই না? জি। তার মানে এইটার যে মিনিংটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ট্রেন্ডে গা ভাসিয়ে দিই, ধরো যে সবাই চাঁদাবাজদের বিরুদ্ধে পোস্ট করছে, এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে আমিও চাঁদাবাজদের বিরুদ্ধে পোস্ট করলাম। ধরো যে সবাই টিকটকে একটা করে ভিডিও বানাচ্ছে, আমি এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে আমিও টিকটকে একটা ভিডিও বানাইলাম। এটাকে বলা হচ্ছে জাম্প অন দ্য ব্যান্ডিয়াগন। মানে তুমি যখন একটা ট্রেন্ডে গা ভাসিয়ে দিবা, সেটাকেই বলবো আমরা ফ্রেজালি যে ইউ আর জাম্পিং অন দ্য ব্যান্ডিয়াগন। ঠিক আছে, ব্যান্ডি। তাহলে এটা উত্তরটা কি হবে? বি নাম্বার। বি জয়নিং নাম্বারটা, পপুলার জয়নিং অ্যাক্টিভিটি। এ পপুলার অ্যাক্টিভিটি অর পপুলার ট্রেন্ড, তাই না? ট্রেন্ড। ক্রিটিসাইজিং না, ক্রিটিসাইজিং মানে তো সমালোচনা করা, অ্যাভয়েডিংও না, কারণ আমরা তো অ্যাভয়েড করে দিয়ে। জাম্প দিচ্ছি, রিফিউজও হচ্ছে না। রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা এরকম কিছু। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। তো দেখো, ইডিয়ম এবং ফ্রেজ গুলো এগুলো যদি তুমি জাস্ট তার মূল শব্দটার অর্থটা জানতে পারো, তাহলে খুব ইজিলি উত্তর করতে পারবে। এবং অর্থ জানার জন্য তোমাদের বেশি বেশি রিডিং পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, বা যে কোনো ইংরেজি গল্পের বই পড়তে হবে। এই অভ্যাসটা তোমরা গড়ে তোলো। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন? দেখো, এই প্রশ্নটা এসেছে আমাদের ধরলাম পার্টস অফ স্পিচ থেকে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ। স্পিচ। স্পিচে আমরা ধরলাম যে নাউন পার্ট থেকে। দেখো, নাউন চেনার যে নাউন চেনার বিভিন্ন উপায় থাকে, অ্যাডজেক্টিভ চেনার বিভিন্ন উপায় থাকে, অ্যাডভার্ব চেনার বিভিন্ন উপায় থাকে। এগুলো আমরা অনেক সময় পড়ি এবং এগুলোকে বলি যে প্রিফিক্স বলি এগুলোকে। সরি, প্রিফিক্স না, সাফিক্স। ঠিক আছে, সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে কি, যেটা হচ্ছে প্রত্যয়ের মতো, বাংলা ব্যাকরণে প্রত্যয়ের মতো কাজ করে। আর প্রিফিক্সটা হচ্ছে উপসর্গ, পূর্বে যুক্ত হয়। দেখো, তুমি যখন কোনো ওয়ার্ডের শেষে সি ওয়াই। সিওয়াই, টিওয়াই, এসআইওএন, টিআইওএন, ঠিক আছে, সিই, এই যে শব্দগুলো যখন পাবা, আরো অনেক আছে, ওআর, ইআর, অনেক শব্দ আছে, আমরা ক্লাসে দেখবো। তো এই শব্দগুলো যখন পাবা, এগুলো হচ্ছে এক একটা নাউনকে নাউন। রিপ্রেজেন্ট করে। আবার আরো থাকে হুড, ঠিক আছে, ইজম, প্যাট্রিয়টিজম, চাইল্ডহুড, ঠিক আছে, ন্যাশন। এই যে শব্দগুলো প্রত্যেকটা শেষে দেখবা এই সাফিক্স গুলা থাকে। তাহলে দেখো, আমি যদি ভেইনের নাউন ফর্ম খুঁজতে চাই, তাহলে আমাকে এই সাফিক্স গুলা দেখতে হবে। দেখো, এই সাফিক্স গুলোর ভিতর টি ওয়াই এখানে টি আছে, ওয়াই। ভ্যানিটি, আমি এটা নাউনটা হবে ভ্যানিটি। ভ্যানিটি। ঠিক আছে, আর এল ভ্যানিটি। ওয়াই যুক্ত থাকলে আমরা জানি কি হয়? এল ওয়াই থাকলে এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। আমরা কখন বুঝবো সেটা? ধরো, একটা নাউনের সাথে এল ওয়াই যুক্ত হইছে, একটা নাউনের যখন সাথে এল এটা অ্যাডজেক্টিভ। আর একটা অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত হয়। নাউনের সাথে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব। করলে সেটা অ্যাডজেক্টিভ হয়,
অ্যাজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ধরো একদম অ্যাডভার্ব। ইজি দিই, ইজি একটা উদাহরণ দিই। ধরো যে মাদার, আমাদের সকলের তো মা আছে আমরা জানি। মাদার, এটা একটা কি নাউন না? নাউন। নাউন, এর সাথে যখন আমি এলওয়াই যুক্ত করবো তখন সেটাকে বলা হচ্ছে মাদারলি। মাদার। এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর একটু আগে আমরা যে পড়লাম এক্সপোনেনশিয়াল, আমি যদি এটাকে বলি এক্সপোনেনশিয়ালি, মানে শেষে যখন এলওয়াই যুক্ত করবো তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। র্যাপিডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তাহলে ভাই দেখো বেনলি কি? কি কি বেনলি কি এটা কি অ্যাডভার্ব না অ্যাডভার্ব হিসেবে কাজ অ্যাডজেক্টিভ? করবে, এলওয়াই যুক্ত আছে। আচ্ছা, দেন দেখো 15 নম্বরটা, কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক। দেখো এই প্রশ্নটা এসেছে আমি ধরতে পারি রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এবং রাইট ফর্ম ভার্বে তোমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও পড়ো এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারবা। তাহলে রুলসটা তোমাদের একটু দেখিয়ে নিই। ধরো আমরা ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ঠিক আছে, মানে এগুলোর সাথে অফ যুক্ত হয় এর পরে, মানে এগুলোর পরে যদি অফ যুক্ত হয় তাহলে এই ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ এর পরে আমরা নাউন দেই প্লুরাল, বাট ভার্ব দেই হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। এটা হচ্ছে একটা নিয়ম, এটা আমরা সবসময় পড়ি। বাট যেটা পড়ি না তোমার সেটা কাজে লাগবে। কাজে লাগবে কি, ধরে যে ওয়ান অফ, ইচ অফ এর পরে নাউনটা দিলাম প্লুরাল, কিন্তু পরবর্তীতে ধরো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসলো। কি চলে আসলো? ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন যখন চলে আসবে, তাহলে দেখো এই যে রিলেটিভ প্রোনাউন গুলা কি করে, তার ঠিক পূর্বের নাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পূর্বে যেহেতু আমি প্লুরাল নাউন দিলাম, তাহলে পরবর্তীতে ভার্বটা বলবে সেই ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। ভার্বটাও প্লুরাল হবে। পার্থক্যটা বুঝতে পারছো? দেখো আমি যদি বলি মানে ওয়ান অফ এর পরে নাউন আছে তারপরে সরাসরি ভার্ব আছে, তাহলে নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার। বাট সিঙ্গুলার। আমি যদি ইচ অফ, এইদার অফ, নেইদার অফ এরপরে নাউনটা প্লুরাল দিলাম, বাট আমি দেখলাম যে পরে আবার একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে আর পরবর্তী যে রিলেটিভ ভার্বটা প্রোনাউন। বলবে সেটা বলবে নাউন অনুযায়ী। বুঝছো? জি। ঠিক একই ভাবে ধরো আমি বললাম যে ওয়ান অফ মাই, এখানে কি ফ্রেন্ড দিব না ফ্রেন্ডস দিব? ফ্রেন্ড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডট 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 গোয়িং টু ঢাকা, হ্যান দেন হতে পারে। বাট এই যে ফ্রেন্ডস এর পরে যদি একটা হু থাকতো তাহলে আমি দিতাম আর। এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই নিয়ম অনুযায়ী দেখো কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক, ওয়ান অফ দা আছে, এরপরে ধরো এখানে একটা ইউনিকটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে এখানে কি বসবে? একটা নাউন বসবে। সেই নাউনটা নাউন কোন বলবো। ফর্মে বসবে? প্লুরাল ফর্ম বলবো। প্লুরাল ফর্মে। তাহলে এখানে দেখো আগে এগুলার ভিতর প্লুরাল ফর্ম কোনটাতে আছে? বি আর সি। ডি। বি, সি, আবার ডি দিতেও আছে দেখো। তার মানে কি এই নাম্বারটা নাই, তার মানে এটা আমার আগেই কাটা। ঠিক আছে। আচ্ছা, নাউনটা যেহেতু প্লুরাল এরপর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড পাইছি, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে তার পরবর্তীতে ভার্বটাও আমার কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। ভার্বটা প্লুরাল হবে। এখন এখানে দেখো তো কোথায় প্লুরাল ভার্ব আছে? সি নাম্বারে। 3 নম্বরে দেখো প্লুরাল ভার্ব আছে, তার মানে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে? সি নাম্বার। 3 নম্বরটা, এটা সিঙ্গুলার ভার্ব হবে না, এটাও সিঙ্গুলার ভার্ব হবে না। বুঝতে পারছো? জি। গুড। আচ্ছা, দেন 16 নম্বরটা দেখো, হুইচ ওয়ার্ড ইজ এন অ্যান্টোনিম অফ কিউরেলাস। আচ্ছা, এই কোশ্চেনটাও এসেছে আমাদের কোথা থেকে? ভোক্যাবস থেকে। ভোক্যাবস থেকে। এটার মানে কি কেউ জানো? কিউরিয়াস। ঝগড়াটে। জগ্রাটিক। যারা খুব ঝগড়া টগড়া করে, মারামারি করে, তর্ক বিতর্ক করে, তাদেরকে হচ্ছে ঝগড়াটে বলি আমরা। আচ্ছা, আর্গুমেন্টেটিভ মানে কি? আর্গুমেন্টেটিভ মানে হচ্ছে যারা খুব বেশি তর্ক করে। ঠিক আছে, তর্ক। তর্ক করে মানে কি, সেও তো ঝগড়াই করে। জি। ঠিক আছে। কন্টেনশাস মানেও সেম ওয়ার্ড দিচ্ছে, এটাও ঝগড়াটে। ইরিটেবল মানে হচ্ছে বিরক্তিকর। বিলি। তো কারা যারা ঝগড়া করে তারা তো আমাদের কাছে বিরক্তিকরই মনে বিরক্তিকর করে, তাহলে তাই সেম এটাও। ওয়ার্ডই দিচ্ছে। আর কমপ্লেসেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, মানে কারো প্রশংসা বা অনার বোঝায়। ঠিক আছে। তাহলে এটা উত্তরটা কি হবে? যে অ্যান্টোনিম ঝগড়াটে এর অ্যান্টোনিম কি হবে? কমপ্লিসেন্ট। কমপ্লেসেন্ট, বি নাম্বারটা। এই প্রশ্নটা এসেছে আমাদের ভোক্যাবস থেকে। দেন দেখো 17 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন বার্ন দ্য মিডনাইট অয়েল মিন? বার্ন দ্য মিডনাইট অয়েল, দেখো এই যে একটা বাক্যটা, এটা এসেছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। এবং ইডিয়মস এন্ড ফ্রেজ এটা ধরো আগেকার যুগে, ধরো বললাম যে 80-এর দশকে, ঠিক আছে, 80-এর দশকে ধরো তোমার আমাদের যারা বাবা মা আছে দেখবা বাবা মা মাঝে মাঝে গল্প করে, আমি 2 কিলো লুঙ্গি পরে স্কুলে গেছি, তোরা তো প্যান্ট পরে, প্যান্ট শার্ট পরে, স্যুট বুট পরে স্কুলে যাস। আবার দেখবা কারো বাবা মা বলবে যে আমাদের ঘরে কখনো ফ্যান ছিল না, আমরা বাইরে বসে পড়াশোনা করছি। এরকম বিভিন্ন গল্প টল্প শুনবা। দেখবেন আরেকটা গল্প শুনবা যে আমাদের সময় কারেন্ট ছিল না, আমরা হচ্ছে কি হারিকেন ধরিয়ে পড়তাম। এই যে হারিকেন ধরিয়ে পড়তাম, ধরো হারিকেনের ক্ষেত্রে কি লাগে? তেল লাগে না? জি। হারিকেন জ্বালা লাগে তো নাকি? কেরোসিন তেল লাগে। কেরোসিন তেল লাগে বা কোনো একটা তেল লাগে। তার মানে ওই আমলে মানে 80-এর দশকে বা প্রাচীন যুগে, বা ধরলাম আমাদের দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাতে, তো যখন মানুষজন
স্বাভাবিকভাবে গ্রামের মানুষরা কি করে, খুব তাড়াতাড়ি দেখবে ঘুমিয়ে পড়ে, 10টার ভিতরে 11টার ভিতরে ঘুমিয়ে পড়ে। আর যারা পড়াশোনা করে তারা কিন্তু জেগে থাকে, এখন রাতের বেলা কারেন্ট নাই, সে কিভাবে পড়াশোনা করবে? হারিকেনে তেল ধরিয়েই তো, তাই না? এজন্য জি বলা হয় যে মিডনাইট অয়েল, গভীর রাতে যখন আমি বার্ন, মানে কেরোসিনের তেল ধরানো মানে কি, যে তেলটাকে হচ্ছে বার্ন করা, মানে আমি যখন বার্ন দা মিডনাইট অয়েল, এর মানেটা হচ্ছে আমি নিশ্চয়ই কোনো কাজ করতেছি বা নিশ্চয়ই কোনো পড়াশোনা করতেছি। কারণ কারেন্ট নাই, স্বাভাবিকভাবে আমার শুয়ে থাকার কথা, কিন্তু আমি শুয়ে নাই। কেন নাই? হয় আমার কোনো কাজ আছে গুরুত্বপূর্ণ, নলে আমার কোনো একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা আছে। তাহলে সেই অনুযায়ী এটার উত্তরটা কি হবে আমার? টু গেট সামথিং অন ফায়ার অ্যাট মিড নাইট। টু গেট সামথিং অন ফায়ার এট মিড নাইট, To work late into the টু night. ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। গুড। মানে আমি, মানে স্বাভাবিকভাবে আমার পাশে ধরো কারেন্ট নাই, খুব সুন্দর বাতাস হচ্ছে, আমি তো ঘুমাবো, তাই না? কিন্তু আমি ঘুমাচ্ছি না কেন? আমার নিশ্চয়ই কোনো কাজ আছে, নইলে আমি খুব গ্রামের মেধাবী স্টুডেন্ট, আমি হচ্ছে হারিকেন ধরিয়ে ধরিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, এই জন্য এটা উত্তরটা হবে টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। ভাই এই বি নাম্বার। নাম্বারটা নেওয়া যাবে না? বি নাম্বার হচ্ছে টু গেট সামথিং অন ফায়ার অ্যাট মিড নাইট। আচ্ছা, তুমি বুঝাতে চাচ্ছ হচ্ছে মিড নাইটে কোনো কিছু খোঁজার জন্য। আসলে এই যে প্রবাদ গুলা বা ইডিয়মস এন্ড ফ্রেজ গুলা, এগুলো আসলে আসে ওই ট্রেডিশনাল গ্রাউন্ড থেকে। যে মার্ন মিড নাইট ওয়ার্ল্ডটা আসলে ব্যবহার করা হয়তো ওই অর্থেই, যে কোনো একটা কাজ করা অর্থে বা কোনো পড়াশোনা করা অর্থে, যখন আমরা গভীর রাতে কোনো কিছু জ্বালাইতাম তখন সেটাকে গ্রুপ বার্ন দ্য মিড নাইট ওয়ার্ল্ড বুঝায়। আর টু গেট সামথিং অন ফায়ার অ্যাট মিড নাইট, মানে এটা আসলে অর্থের সাথে যাচ্ছে না, বুঝছো? জি টু গেট মানে কি, কোনো কিছু পাওয়া। কোনো কিছু পাওয়ার জন্য তো আমার হচ্ছে হারিকেন ধরানোর প্রয়োজন নেই। সবাই তো হ্যাঁ। ঘুমায় আছে, আমি কি পাবো? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 17 নম্বরটা দেখবো, 18 নম্বর, হোয়াট ইজ আ সিনোনিম ফর সুপারফ্লুয়াস? আচ্ছা, এটাও দেখো আসছে আমাদের ভোক্যাবস থেকে। আচ্ছা, ভোক্যাবস থেকে সুপারফ্লুয়াস মানে কি বলতে পারো কেউ? আচ্ছা, সুপারফ্লুয়াস মানে হচ্ছে অতিরিক্ত বোঝায়। ঠিক আছে, কোনো কিছু অতিরিক্ত বোঝায়। তাহলে দেখো নেসেসারি, নেসেসারি মানে কি? প্রয়োজন। প্রয়োজনীয়। প্রয়োজনীয়। আচ্ছা, এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। প্রয়োজনীয়, সেম ওয়ার্ড দিচ্ছে, প্রয়োজনীয়। আচ্ছা, ক্রুশিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, রিডান্ডেন্ট মানে হচ্ছে অত্যাধিক। এবার তুমি বলো উত্তরটা কি হবে, সিনোনিম? উত্তরটা কি হবে? অতিরিক্ত। Be redundant. বি, রিডান্ডেন্ট, মানে সুপারফ্লুয়াস, অতিরিক্ত, সেই অর্থে অত্যাধিক, সিনোনিমাস। আলটিমেটলি উত্তরটা হবে বি নাম্বারটা। দেন 19 নম্বর প্রশ্নটা আমরা দেখবো, ফর এ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। ঠিক আছে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। এবং ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সরি নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি পার্টস অফ স্পিচ পড়ার সময় নাউনের পজিশন কোথায়, এর কাজ কি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পজিশন কাজ কি, এগুলো যদি বুঝে যায়, তাহলে আমার এই আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ আলাদাভাবে পড়ার প্রয়োজন হয় না, আমি ওইভাবে বুঝে যাইতে পারবো। তাহলে দেখো, একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ কি? আমরা যখন কোনো কিছুকে প্রশ্ন করব, যে কোথায়, কোথায়, কখন, কখন, ঠিক আছে, কিভাবে। কিভাবে, কেন, এই সকল প্রশ্ন করে যখন উত্তর পাবো তখন সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ আমরা খুব সহজে বলতে পারি কি, কি ঠিক আছে, কি বা কাকে, এগুলা দ্বারা যখন উত্তর পাবো তখন সেটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। বা এইটা অ্যাডজেক্টিভ রিপ্লেস করে ফ্রেজটা, উত্তর পেলে নাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে একটা মডিফাই করে কাউকে, ঠিক আছে। নাউন কি মডিফাই করে? নাউনকে মডিফাই করে। তাহলে দেখো, ফর এ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পেস, মানে ফর এ মোমেন্ট মানে কি, কিছু সময়ের জন্য, তাই না? জি কিছু সময়ের জন্য দ্য গার্ল স্টুড স্পিচলেস, মানে কি, সে মেয়েটি খুবই নির্বাক দাঁড়িয়ে রয়েছে, মানে কোনো কথা বলতেছে না। আলটিমেটলি দেখো, মেয়েটি কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য, মানে একটা টাইম রিলেট করতেছে না, দেখো কখন মানে টাইম। জি এরকম যখন টাইম রিলেট করবে তখন সেটা উত্তরটা হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে, দেখো প্রিপোজিশনাল ফ্রেজের সাথে আমরা অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলিয়ে ফেলি। কারণটা হচ্ছে দেখো, এখানেও অ্যাডভার্বটা, এখানেও প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, আবার প্রিপোজিশনাল ফ্রেজও প্রিপোজিশন দ্বারাই শুরু হয়। এটা বোঝার বিষয়টা হচ্ছে, তুমি যখন বাক্যে ব্যবহার করবা তখন আসলে কোনোটাই প্রিপোজিশন থাকে না আসলে। বাক্যে ব্যবহার করার সময় প্রিপোজিশন দ্বারা শুরু হইলেও সেটা অ্যাডভার্বই হয়ে যায়। বাট আমি যদি লিখি এইভাবে যে ইন অ্যাডিশন
টু। ঠিক আছে, দেখো প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, প্রিপোজিশন দ্বারা শেষ হয়েছে, একমাত্র এইগুলাকেই তুমি প্রিপোজিশনাল ফ্রেজ বলবা। আর বাক্যে ব্যবহার করলে বাকি সব প্রিপোজিশন দ্বারা শুরু হইলেই অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, সেটা হচ্ছে ক্লাসে দেখবো। তাহলে এটা উত্তরটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা 20 নম্বরটা দেখবো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। মানে আমাদের ভয়েস থেকে প্রশ্ন আসছে। দেখবা প্রত্যেকটা ভয়েসে, মানে মূল যে পার্টটা থাকে সেটা হচ্ছে, আর প্রত্যেকটা ভয়েসে দেখবা একটা আমার বি ভার্ব লাগবে, যে কোনো বি ভার্ব, বি বিন বিং হইতে পারে, হ্যাভ হ্যাভ বিন হইতে পারে, প্লাস পরে একটা V3 লাগবে। লিখে দিলাম। আমি যদি এই দুইটা জিনিস কোনো কোথাও পাইতে পারি তার মানে মনে করবো সেটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। এখন আসো আমি যদি এই নাম্বারটাতে যাই, হি বেগস দ্য কেক, কি বি ভার্ব প্লাস V3 কি আছে? না। না, নাই। এখানে দেখো বি একই ভার্ব আছে ফর্ম। কিন্তু V3 নাই, এটাও হবে না। এখানে দেখো বি ভার্ব আছে কিন্তু আছে কি আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। এটাও আইএনজি হবে না। ফর্ম। তার আলটিমেটলি উত্তর হবে সি তিন নাম্বারটা, নাম্বার। বি ভার্ব প্লাস বাট বাট V3। খুব বাট ইজিলি আমার হচ্ছে সাবজেক্ট কই বসলো না বসলো, অবজেক্ট কই বসলো, প্রিপোজিশন কি বসলো না বসলো, আমার এত কিছু দেখারই প্রয়োজন নেই। খুব টেকনিক্যালি এভাবে উত্তর করবা, দেখবে অ্যাডমিশনে খুব সহজেই 28টা প্রশ্ন দেখা যায় 10-15 মিনিট বা এত সময় লাগে না, তারা পারে। আচ্ছা 21 নম্বর দেখবো, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর ইফিমেরাল। আচ্ছা ইফিমেরাল, আবার দেখো আমাদের আবারও ভোক্যাবস থেকে প্রশ্নটা আসছে, ভোক্যাবস থেকে প্রশ্নটা আসছে। ইফিমেরাল, ইফিমেরাল মানে কি? আরো কেউ? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, গুড। ক্ষণস্থায়ী বা যারা ক্ষণজীবী তাদেরকে বলা হয় ইফিমেরাল। দেখো লাস্টিং মানে হচ্ছে যেটা দীর্ঘজীবী সেটাকে বলে লাস্টিং। আবার ইটার্নাল মানে হচ্ছে একই জিনিস দীর্ঘজীবী বোঝায়। কন্টেনশাস মানেও প্রায় সেম জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ যেটা প্রতিনিয়ত চলমান সেটাকে বোঝায়। ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে বোঝায় খুবই সামারাইজড বা ক্ষুদ্র। মানে আমি যখন কোনো কিছু সামারাইজলি বলবো তখন সেটাকে বলে ব্রিফলি ডিসকাশন। ঠিক আছে, মাঝে মাঝে বলে না যে মন্ত্রী পরিষদ একটি সাংবাদিক সম্মেলন ডেকেছে অমুক বিষয়ে ব্রিফ করার জন্য। ব্রিফ করাটা মানে কি, তারা যে 3-4 ঘন্টা দীর্ঘ একটা মিটিং করলো, সেই মিটিং এর সারাংশ বা সারমর্মটা তোমাদের মাঝে উপস্থাপন করবে। সারাংশ সারমর্মটা কি হয়, ক্ষুদ্র হয়, সামারাইজড হয়, যেন ব্রিফটাকেও বলা হয় সেই ক্ষুদ্র অর্থে। তাহলে এটার উত্তরটা কি হবে? সিনোনিম বি নাম্বার। ই নাম্বার, গুড। দেন 22 নম্বরটা দেখবো, 50% অফ হিজ মান্থলি ইনকাম গোজ ড্যাশ ফুড। দেখো এটাও আসছে আমার প্রিপোজিশন থেকে, এবং প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে রুলস বেসড। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। তুমি যখন দেখবা কোনো কিছু হচ্ছে স্পেন্ডিং রিলেটেড, স্পেন্ডিং রিলেটেড যে কোনো কিছুর সাথে অন বসবে। দেখো এই সেন্টেন্সটা পড়ার পর তোমার কি মনে হচ্ছে? 50% অফ হিজ মান্থলি ইনকাম মানে তার মোট মাসিক ইনকামের 50% কোথায় যাচ্ছে? গোজ অন ফুড, মানে খাদ্য ক্রয়েই তার 50% চলে যাচ্ছে। তার মানে কি এটা একটা ব্যয় বুঝাচ্ছে না বা স্পেন্ডিং বুঝাচ্ছে না? জি। তাহলে উত্তরটা হবে এ, অন। অন না। ঠিক আছে, দেন 23 নম্বর দেখবো। আচ্ছা তার আগেই আরেকটা বিজ্ঞাপন, তোমরা যারা বি ইউনিটে প্রস্তুতি নিবা 25 আগস্ট পর্যন্ত 1500 টাকা ছাড়ে আমাদের ভর্তি চলছে, এবং 25 আগস্টের পরে কিন্তু 1500 টাকা এক্সট্রা দিয়ে আমাদের ভর্তি হইতে হবে। এবং তোমরা ভর্তি হইলে আমাদের খুবই দারুণ দারুণ 3টা প্রিন্টেজ ডাইজেস্ট পেয়ে যাবা। এই যে টি শার্টটা পাবা যেটা পরে আছে এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের জন্য কলম রেডি করা হয়েছে, কলম দেওয়া হবে, আরো বিভিন্ন মেটেরিয়ালস পাবা, ওএমআর বুকস পাবা। ঠিক আছে, আমরা অনেক সময় দেখা যায় যে অনলাইনে পরীক্ষা দিব কিন্তু অফলাইনে পরীক্ষার টেস্ট পাচ্ছি না, সেটার জন্য তোমাদের পাবে। তোমাদের জন্য একটা ওএমআর বুক রেডি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা পরীক্ষা তোমরা ওএমআর বুকে প্র্যাকটিস করতে পারো বাসায় বসে বসে। ঠিক আছে, আচ্ছা দেন দেখবো 23 নম্বর প্রশ্নটা, পিক আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। দেখো এটা আসছে আমাদের কারেকশন থেকে। আর কারেকশনের প্রত্যেকটা জিনিসটা হয় কি, এটা টোটালি গ্রামার বেসড। কারেকশনটা অনেক বেশিরভাগই আসে হচ্ছে গ্রামার বেস, অর্থাৎ গ্রামারের প্রত্যেকটা টপিক মিলাই আমাদের কারেকশনটা আসে। দেখো আমরা একটু আগে এই নিয়মটা একটু পড়েছি যে ওয়ান অফ দা থাকলে কি হয়, নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। মিলছে কি এটা? ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা কি মিলছে? দেখো গার্লস, গার্লস হচ্ছে প্লুরাল আছে, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার মানে কি মিলেছে, আমরা ধরতে পারি। মিলছে। আচ্ছা দেন এই দ্যাট ডট ডট অর, আবার নেই দ্যাট ডট ডট নর, নট অনলি বাট অলসো, এগুলা থাকলে হয় কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দ্বিতীয় সাবজেক্ট কি হি এর সাথে কি ওয়াজ যায়? না। কেন যায় না? হ্যাঁ, যায় যায়। আচ্ছা যায়, তার মানে এটা আমার কারেক্ট। তারপরে দেখো হি এন্ড আই আর ফ্রেন্ডস। দেখো হি একজন, আই মানে দুইজন ব্যক্তি, তাহলে দুইজন যখন একাধিক থাকবে তখন কি ভার্বটা প্লুরাল হয় না? জি। ভার্ব প্লুরাল। মিলছে? জি। হ্যাঁ, মিলছে। মিলছে। এবার দেখো আমরা যে একটু আগে পড়েছিলাম ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, এগুলো থাকলে কি হয়? নাউন প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে ইচ অফ দেম, দেম প্লুরাল ঠিক আছে, বাট ভার্বটা কি আছে?
পুলার। ভার্ব verb প্লুরাল আছে, তার মানে এখানে হবে হচ্ছে ওয়াজ। সিঙ্গুলার। তার মানে আলটিমেটলি আমার কারেক্ট অ্যান্সারটা হবে সি নাম্বারটা, মানে আর হুইচ বাদ পিক লিভিং আউট দ্য পার্ট। ইনকারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নের উত্তরটা হবে সি নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা। দেন 24 নাম্বারটা দেখবো। নেলসন ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য ইপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউথস হোয়ার এভার ইউ আর। দেখো আমাদের হচ্ছে টেক্সট বুক থেকে খুবই পরিচিত আমাদের একটা শব্দ ইপিসেন্টার। ইপিসেন্টার মানেটা কি দেখবা, এইটা হচ্ছে আমি আগে দুইটা হচ্ছে আউট করি। মার্জিন মানে হচ্ছে একদম প্রান্তে বোঝায়, আমরা জানি। পেরিফারি মানেও সেম ওয়ার্ড দিচ্ছে, মানে একদম প্রান্তে বোঝায়। মানে এই দুইটা আমার আগেই হচ্ছে না। ইপিসেন্টার মানেটা হচ্ছে মানে ফোকাস অফ অ্যাট্রাকশন। মানে ওর সময়টাতে সে সাউথ আফ্রিকা হোক বা পুরো পৃথিবীতেই দেখা যায় যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনগুলো করতেছে বা বর্ণবাদ বিরোধী যে আন্দোলনগুলো করতেছে, সবার মানে ফোকাসের কেন্দ্রবিন্দুতে সে ছিল, সবার প্রশংসার কেন্দ্রবিন্দুতে সে ছিল। এখানে আমাদের দুইটা ওয়ার্ড নিয়ে অনেক সময় কনফিউশন হয়। দেখো নেক্সাস আর হচ্ছে সাইনোসিওর প্রায় সিমিলার ওয়ার্ড, বাট এটার ভিতরে একটা বেসিক পার্থক্য আছে। অনেক ওয়েবসাইটে দেখবা নেক্সাস দেওয়া হয়েছে, বাট হবে না। কেন হবে না? কারণ নেক্সাসটা হচ্ছে কি, মানে একটা লিঙ্কিং। মানে সে কি করে দুইটা বিষয়ের ভিতর লিঙ্কিং করার জন্য সে খুব মাঝে থাকে, মানে মিডিল পয়েন্ট অফ লিঙ্কস। ধরো যে দুইজন মানুষের ভিতর বিবাদ ঘটতেছে, তাদেরকে ধরো যে মধ্যস্থতা করবে, একটা মিডিল পয়েন্টে যে থাকবে লিঙ্কিং ওয়ার্ডটা। আর সাইনোসিউর মানেটা হচ্ছে যে পয়েন্ট অফ অ্যাট্রাকশন, পয়েন্ট অফ ফোকাস বা পয়েন্ট অফ অ্যাট্রাকশন, এই জিনিসগুলো বোঝায়। তাহলে আলটিমেটলি ইপিসেন্টারের সাথে আমার কোনটা সবচেয়ে বেশি যায়, সাইনোসিউর যাচ্ছে না চাইনোসর। নেক্সাস যাচ্ছে? চাইনোসর। সাইনোসিউর যাচ্ছে। dinosaur, Then এটার উত্তরটা হবে হচ্ছে এ নাম্বারটা। অনেক বইতে দেখবা নেক্সাস লেখা আছে, বাট এটা ভুল। আচ্ছা, 25 নম্বরটা দেখবো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিটিগেট মিনস? আবারও দেখো আমাদের ভোক্যাবস থেকে আসছে। বুক থেকে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, ভোক্যাবস থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু তোমরা তো ছোট হচ্ছে গ্রামারের পেছনে, এই জন্য হচ্ছে আলটিমেটলি দেখবা কোথাও চান্স পায় না কেউ। গ্রামারের পেছনে উপর ছুটতে হবে ঠিক, এর চেয়ে বেশি ছুটতে হবে তোমাদের এই ভোক্যাবস এর বুকের। পেছনে। বা তোমাদের দেখো প্যাসেজ কম্প্রিহেনশন থেকে 8টা প্রশ্ন আসছে, তার মানে কি তোমার যদি রিডিং ক্যাপাবিলিটি না থাকে ওইগুলা কিন্তু উত্তর করতে পারবে না। এই জন্য রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বুঝছো? তারপরে দেখো মিটিগেট। মিটিগেট মানে কি? মিটিগেট মানে কোনো কিছু কমানো। কমানো। উপশম ঠিক আছে, করা বা হ্রাস করা। হ্যাঁ, হ্রাস করা, গুড, সুন্দর ওয়ার্ড। ইন্টেন্সিফাই মানে কি? কোনো কিছু বৃদ্ধি করা। বৃদ্ধি করা। অ্যাগ্রেভেন্ট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, বাট এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়েতে। ধরো কারো রাগ বাড়তিছে, তার মানে হচ্ছে অ্যাগ্রিভেট। আচ্ছা, কমপ্লিকেট মানে আমরা জানি জটিল। জটিল। অ্যালিভিয়েট মানে হচ্ছে প্রশমন করা। প্রশমন করা, এখন প্রশমন ওয়ার্ড অনেকে বোঝে নাই, প্রশমন মানেটাই হচ্ছে কমানো। তাহলে কমানো। আলটিমেটলি উত্তরটা হবে কি আমার? দুই নাম্বার। সি নাম্বারটা। আচ্ছা, আচ্ছা, একজন প্রশ্ন করছে আমার বেসিক তেমন একটা স্ট্রং না, আমার জন্য কি এই কোর্সে উপকারী হবে? সবার জন্যই উপকারী। বেসিক বলতে আসলে আমরা কি বুঝি? মানে অনেকে বেসিক বলতে তার এবিসিডি বোঝে না। তুমি যদি এবিসিডি অ্যালফাবেট পারো, তাহলেই তুমি কোর্সটা করতে পারবা, আর কিছু দরকার নাই। আচ্ছা, 26 নম্বরটা দেখো। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ রেয়ার? রেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? রেয়ার। রেয়ারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ, আচ্ছা, এটা হচ্ছে অর্থটা হচ্ছে অপ্রতুল। অপ্রতুল। দেখো এই অপ্রতুল শব্দটা আমরা কোনো একটা নাউনের সাথে কিন্তু ব্যবহার করতে পারি। ধরো আমি বললাম যে আচ্ছা রেয়ার, রেয়ার পিপল, ঠিক আছে, রেয়ার ক্লাস, মানে কি? খুবই অপ্রতুল মানুষ। বা বলতে পারলাম যে যারা প্রচলিত নাই এমন কোন ক্লাসের শ্রেণী। যে সকল ওয়ার্ডের পরে আমি আসলে নাউন বসাতে পারবো, সেই সকল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। মানে এগুলো একটু মিনিং তোমাকে বুঝতে হবে। এবং পার্টস অফ স্পিচটা তোমাকে এরকম দুই ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমাকে একটা সিঙ্গুলার ওয়ার্ড দিয়ে দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, আর একটা বলবে যে একটা বাক্যে দিবে, বাক্যে তার ব্যবহার অনুযায়ী কোন পজিশনে বা কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়েছে। এই দুই ভাবে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, 27 নম্বর প্রশ্নটা দেখবো। লেটস সিট আন্ডার দিস ট্রিজ। খুবই ছোটবেলা থেকে আমরা পড়ি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আমাদের খুবই পরিচিত। এটার উত্তরটা কি হবে বলো তো? টেল উই। শ্যাল উই, টেল উই। শ্যাল উই। আচ্ছা, দেখো, শ্যাল উই। তাহলে আমি যদি বলতাম যে লেট মি ডু ইট, এটা উত্তর কি হইতো? উইল উই। ধরো, এটা উত্তর কি হইতো? বি নাম্বার হতো তো, লেট মি। তখন বি নাম্বার হইতো, তাই না? খুব সহজ ভাবে হচ্ছে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সচরাচর আমরা উইল ইউ ব্যবহার করি। উইল ইউ বা উইল ইউ এই জিনিসটা ব্যবহার করি। বাট যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটাস দ্বারা শুরু হবে, লেটস বা লেটাস সেম জিনিস,
এগুলো দ্বারা শুরু হলে আমরা ব্যবহার করব হচ্ছে শেল। শেল। এই জন্য এটা উত্তরটা হবে এই নাম্বারটা। আচ্ছা, দেন 28 নম্বর প্রশ্নটা এসেছে আমাদের পাঞ্চুয়েশন থেকে। পাঞ্চুয়েশন থেকে খুব একটা আসে না, বাট মানে দেখা যাচ্ছে ওই বছর চলে এসেছে। এই পাঞ্চুয়েশনটা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যালটা হচ্ছে এই জন্য যে এটা হচ্ছে দুইটা, মানে পাঞ্চুয়েশনটা নিয়মটা হচ্ছে এমন, তুমি যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যুক্ত করবে, ধরো এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে, এবং মাঝখানে তুমি একটা অ্যাডভার্ব ইউজ করলা। তুমি অ্যাডভার্বটা একটা কানেক্ট মানে কনজাংশনের মতো কাজ করতেছে, মানে এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল কনজাংশন। অ্যাডভার্বিয়াল কনজাংশন। কনজাংশন, ঠিক আছে। কনজাংশন। হাউএভার হইতে পারে, মোর নট ওভার। উইথ স্ট্যান্ডিং, এরকম মোরএভার হইতে পারে। এই কনজাংশন গুলো কি করে, তুমি যখন অ্যাডভার্বিয়াল কনজাংশন গুলো যুক্ত করবা, কি করবা, প্রথম ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের পরে একটা এই অ্যাপোস্ট্রোফি। চিহ্নটা দিতে হবে, দেন তোমাকে অ্যাডভার্বিয়াল কনজাংশনের পরে একটা কমা দিতে হবে, তারপরে আপনি নতুন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স শুরু করবে। বুঝছো? মানে হচ্ছে উত্তরটা হবে বি নাম্বারটা। দেখো এই যে অ্যাডভার্বিয়াল কনজাংশন, এর পূর্বে আমার কি আছে, যে চিহ্নটা আছে, চিহ্ন নাম কি? সেমিকোলন। সেমিকোলন। গুড। তার মানে কি অ্যাডভার্বিয়াল কনজাংশনের পূর্বে আমাকে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে, পরে একটা কমা ব্যবহার করতে হবে। এটা মাথায় মনে রাখবা, অ্যাডভার্বিয়াল কনজাংশনের পূর্বে আমাকে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে, পরে একটা কমা কমা ব্যবহার ব্যবহার। করতে হবে। কখন ব্যবহার করব? যখন আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যুক্ত করব। এটা হচ্ছে আমার পাঞ্চুয়েশনের ব্যবহার। তাহলে দেখো আমি যদি আবার প্রথম স্লাইডে একদম চলে যাই, একদম প্রথম স্লাইডে, তোমাদের যে প্রথম স্লাইডে দেখিয়েছিলাম, এই যে যে বিষয়টা, যে 8টা এসেছে গ্রামার থেকে, আর 20টা আসছে আমার কি ভোক্যাবস বা প্যাসেজ কম্প্রিহেনশন বা আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে। তাহলে তোমরা কি গ্রামার পড়বা বেশি, নাকি একটু ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু বাড়াবা? বুক এফটা বেশি বেশি পড়তে। ভোক্যাবসটা বেশি পড়তে হবে, ল্যাঙ্গুয়েজটা একটু বেশি পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এই জন্য তোমরা চেষ্টা করবা, যারা অনেক সময় কমেন্ট করো ভাই আমার বেসিক দুর্বল, আমি কি করব, আমি কোন বই পড়বো কি না পড়বো, মানে এই সকল মানে ফাউল আপ থেকে বের হয়ে যাবে। মানে তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, তার মানে তোমার বেসিক অবশ্যই ভালো আছে, ঠিক আছে? তুমি এবিসিডি পারো, তার মানে তুমি ইংলিশ পারবা। বাট তোমার হচ্ছে অ্যাপ্রোচটা আমাদের ভুল হয়, আমরা সরাসরি গ্রামারে চলে যাই ভাই। অ্যাভয়েড দিস। আগে চেষ্টা করো বেশি বেশি রিডিং পড়ার, যে কোনো জায়গা থেকে পড়তে পারো, পত্রিকা পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, ইংরেজি। জাস্ট অভ্যাসটা তৈরি করো। তুমি টানা 40 দিন পড়ো, টানা 1 মাস পড়ো, দেখবা পড়তে ভালো লাগবে। দেখবা 2 দিন পর পড়ার পরে দেখবা অনেকে বলবে যে ভাই আমি তো কিছু বুঝতেছি না পত্রিকা, কি করবো? ভাই 2 দিনে যদি তুমি সবকিছু বুঝে যাও, তুমি হচ্ছে তাহলে 12 বছর ধরে ইন্টার পাস করলা কেন? খুব সিম্পল কোশ্চিন। এই জন্য একটা জিনিস শেখার জন্য অ্যাটলিস্ট 30 থেকে 40 দিন সেটা কন্টিনিউয়াসলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেন দেখবা তোমার হচ্ছে ইংরেজি লেভেলটা কতদূর চলে যায়। আমরাও এইভাবে চান্স পাইছি, আমরাও এইভাবে পড়েই ঢাবিতে আসছি। আশা করি তোমরাও যদি এই অ্যাপ্রোচ গুলো ফলো করো, ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল করতে পারবা। তো আজকে কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ভাই কেউ তো হাত তোলে নেই। আচ্ছা আচ্ছা, কারো প্রশ্ন নাই, তার মানে সবাই সবকিছু পারে বা সবকিছু বুঝে। তো হাত তুলতে পারো প্রশ্ন থাকলে, না হলে আমরা শেষ করব। আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলো। আমরা তো অ্যাডমিশনে খুব কম টাইম পাচ্ছি, কিন্তু এখন আমরা ভোকাবসটা বা ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাড়ানোর জন্য আমরা মানে তুমি কি কিভাবে ফার্স্ট টাইমার না পদক্ষেপ সেকেন্ড নিব? টাইমার? ফার্স্ট টাইমার। ফার্স্ট টাইমার। তো কম সময় না, দেখো তুমি ধরো বললাম স্টার্ট মানে কি? শুরু। শুরু করা, খুব খুব সহজ জিনিস। দেখো তুমি ধরো যে অর্ধেক ওয়ার্ড মনে করো পারো ভোকাবুলারি, তুমি, তোমার কাছে মিনিমাম আরো 3 থেকে 4 মাস সময় তো আছে, তাই না? আমি যদি বলি ধরি যে ডিসেম্বরেও যদি পরীক্ষা হয়, এটা কি মাস? আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ধরো ডিসেম্বরের ডিসেম্বর। শেষের দিকে পরীক্ষা হলে প্রায় তোমরা প্রায় 4 মাসের মতো সময় পাচ্ছ। হিউজ টাইম। আমি তো তোমাদেরকে মাত্র 30 দিন পড়তে বলছি। তোমার আরো 30 দিন পড়ার পরে আরো হচ্ছে 90 দিন তোমার তোমার হাতে থাকতেছে। তুমি এই 30টা দিন পড়ো, দেন তুমি আমাকে বললো যে ভাই আমার ইমপ্রুভ হচ্ছে না। বাট 2 দিন পড়ার পরে কখনো প্রশ্ন করে না ভাই আমার ইমপ্রুভ হয়নি, আমি এখন কি করবো? অ্যাটলিস্ট 30 দিন টানা পড়ার চেষ্টা করো। তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করতে পারো। তুমি টেক্সট বুক বুক দিয়ে আগে শুরু করতে পারো, খুব সিম্পল। আমি তো বলেছি ভোকাবুলারি দুইটা পার্ট থেকে আসবে, একটা হচ্ছে টেক্সট বুক থেকে, আর একটা হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো খুব সিম্পলি এটা হচ্ছে তুমি কভার করতে পারবা। তো অনেক সময় দেখা যায় কি যে মনে থাকে না, সেজন্য আমরা রিডিং পড়ে পড়ে যদি মনে রাখতে পারি ওটা খুব ভালো হয়। আর বিশেষ করে প্যাসেজ কম্প্রিহেনশন সলভ করার জন্য আমাদের রিডিং পড়ার অভ্যাসটা গড়ে তুলতেই হবে। কারণ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্যাসেজ কম্প্রিহেনশন আসে।
এবং আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমাকে আমাকে কিন্তু মানে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি সবচেয়ে বড় প্যাসেজ দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং খুবই অ্যাবনর্মাল একটা প্যাসেজ দিয়েছিল, প্রায় দেখা যায় পুরো একটা পেজই প্যাসেজ কম্প্রিহেনশনের। তো ওইটা পড়তে তো আমার একটা হ্যাকেলস হয়েছে, তারপর আমি কিন্তু ওই পরীক্ষাতে সপ্তম হয়েছিলাম পুরো মেরিট লিস্টে। কেন আমি কেন পেরেছি পেরেছি এই কারণে যে আমি হচ্ছে আমার ওই রিডিং ক্যাপাবিলিটিটা ছিল। আমি একবার দুইবার রিডিং পড়লে আমি ওটা মিনিংটা ক্যাচ করতে পারতাম। তো তুমিও ওই অভ্যাসটা গড়ে তোলো। ভাই বিওপি তে প্যাসেজ আসবে? হ্যাঁ, বিউপি তেও প্যাসেজ এসেছিল। সেকেন্ড টাইম আসবে? ফার্স্ট টাইমে আর সেকেন্ড টাইমে তো প্রশ্ন তো আলাদা না, সবার জন্য তো সেম একই ভাই। প্রশ্ন, বুঝছো? সবার জন্য তো সেম প্রশ্ন, এবং বিউপির জন্য কিন্তু টেক্সট বুক খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বছর বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 40টা প্রশ্নের ভিতর প্রায় 30টা প্রশ্ন একদম সরাসরি টেক্সট বুক থেকে এসেছিল। যে ঠিক বই আছে। থেকে সরাসরি দিয়ে দেয়, লাইন বাই। অনেক সময় বই থেকে তুলে দিয়ে দেয়, এই জন্য ওইটা একটু গুরুত্ব দিয়ে পড়বা বিউপির জন্য। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা আজকের মতো এখানে সমাপ্তি ঘটাই। আমাদের রিঅ্যাডমিশনের যে কোর্সগুলো চলমান প্রতিটি ক্লাস কইরো, এবং পরবর্তী ক্লাসে আরো একটু তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করো তোমার কোথায় ল্যাকিংস আছে, সেগুলো পরবর্তী ক্লাসে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।